সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক কালের কণ্ঠে একটি সাক্ষাৎকার দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেই সাক্ষাৎকারে তিনি বিস্তারিত বলেছেন যে গত ১.৫ বছর তার কেমন গেছে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ১.৫টা বছর যে তিনি প্রায় বন্দিদশায় ছিলেন, সেটাই তিনি আসলে ব্যক্ত করেছেন। তাকে অপসারণের নানান চেষ্টা হয়েছে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের ভেতর থেকেও তাকে অপসারণের চেষ্টা হয়েছে, সেটাও তিনি নির্দ্বিধায় বলেছেন। এখন প্রশ্ন হইল, হঠাৎ করে এই সাক্ষাৎকারটি তিনি কেন দিলেন এবং এই আলাপটির সামনে এনে আসলে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তিনি যে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অনেকগুলো কথা বললেন, যে কথাগুলো আমি বলবো, তিনি বলেছেন যে কথাগুলো, সেই কথাগুলোর মধ্য দিয়ে কি অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা ছিলেন তাদের কি বিচার হতে পারে কিনা, সেই সব নিয়ে আমি কথা বলবো। দেখেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে প্রথমেই প্রশ্ন করা হয়েছে যে আপনি কেমন আছেন। তিনি জবাবটা দিলেন, গত ১ সপ্তাহ ধরে ভালো আছি। অর্থাৎ এর আগের যে সময়টা, ১ সপ্তাহ ধরেই তো এই নতুন সরকার ক্ষমতায় এসেছে, নির্বাচন হয়েছে ১২ই ফেব্রুয়ারি এবং ১৭ই ফেব্রুয়ারি হচ্ছে তারা শপথ নিয়েছেন। অর্থাৎ টোটাল এই নির্বাচনের পর থেকেই তিনি মোটামুটি ভালো আছেন, তিনি এটা বলার চেষ্টা করেছেন। অর্থাৎ এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তিনি খুবই খারাপ ছিলেন। এই যে খারাপ ছিলেন, কি কি কারণে খারাপ থাকা যায় সেসবও তিনি ব্যাখ্যা করেছেন। দেখেন, রাষ্ট্রপতিকে অপসারণের জন্য ২২ অক্টোবর ২০২৪ অর্থাৎ ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। প্রায় ২ মাস পরে আমরা দেখলাম রাষ্ট্রপতির অপসারণের জন্য একটা আন্দোলন হইল এবং রাষ্ট্রপতির বঙ্গভবন ঘেরাও করা হইল। ঘেরাওর পর আমরা দেখলাম সেখানে প্রায় দেয়াল টপকে সেখানে ঢুকে যাওয়া, একেবারে গণভবনে যা ঘটেছে সেখানেও সেটা ঘটানোর এক ধরনের চেষ্টা ছিল এবং এটাতে অনেক রাজনৈতিক শক্তির ইন্ধনও ছিল এবং সরকারের পক্ষ থেকেও ইন্ধন ছিল, এরকম আমরাও জানি এবং তিনিও সেটা বলার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত বিএনপির নেতৃত্বের কারণে এবং সেনাবাহিনীর কারণে সেটা ফেল করে এবং রাষ্ট্রপতি টিকে যান। ওইখানে মূল লক্ষ্যটা ছিল রাষ্ট্রপতির সেই আন্দোলনের মধ্য দিয়ে রাষ্ট্রপতির মনোবলটা দুর্বল করে দেওয়া এবং এই দুর্বল মনোভাবের পর তিনি যেন পদত্যাগের সিদ্ধান্ত নেন, সেই চাপটা তৈরি করার জন্য এই আন্দোলনটা ছিল, সেটাই রাষ্ট্রপতি স্পষ্ট উল্লেখ করেছেন। তবে আন্দোলন করে রাষ্ট্রপতিকে সরানো যায়নি। এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে আবার তাকে সরানোর প্রচেষ্টা করা হয়েছে। এখানেই আমি অন্তর্বর্তীকালীন সরকারের দোষ দেখছি। যদি রাষ্ট্রপতি এটা নিয়ে আইনি লড়াইয়ে যান, সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের কি কপালে কি ঘটবে সেটা কিন্তু অবশ্যই চিন্তার বিষয় রয়েছে। তো রাষ্ট্রপতিকে অপসারণের ওই আন্দোলনের চেষ্টা যখন ব্যর্থ হয়, তখন তিনি বলছেন, জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকেই তাকে অপসারণের একটা চেষ্টা চালানো হয়েছে। সেটা কিভাবে আমি একটু বলি। তিনি বলছেন, বলতে গেলে শেষ সময় পর্যন্ত তারা চেষ্টা করে গেছে কিভাবে আমাকে উপড়ে ফেলা যায়। অর্থাৎ তিনি বলছেন না অপসারণ কিংবা হচ্ছে তাকে সরিয়ে দেওয়া, তাকে উপড়ে ফেলা যায়। অর্থাৎ এই তিনি যে একজন বটবৃক্ষের, নিজেকে বটবৃক্ষের মতো বসে আছেন বলছেন, সেটা কিভাবে সরিয়ে দেওয়া যায়, উপড়ে ফেলা যায়, সেই চেষ্টা হয়েছে। রাজনৈতিক পর্যায় থেকে এই উদ্যোগটা ব্যর্থ হলে খোদ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেই নতুন করে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। অর্থাৎ ওই যে যারা আন্দোলন করলো তারা ব্যর্থ হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার এই পদক্ষেপ নেয়। তিনি বলছেন, আজকে বলতে দ্বিধা নেই, একটা অসাংবিধানিক উপায়ে একজন সাবেক বিচারপতিকে নিয়ে এসে আমার জায়গায় বসানোর চক্রান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরাও এটা জানি যে ওই আন্দোলন ব্যর্থ হওয়ার পর রাষ্ট্রপতিকে, আমি আমার এই চ্যানেলে অনেক ভিডিও বানিয়েছি যে রাষ্ট্রপতি কে হচ্ছেন, সেখানে আমি একজন সাবেক বিচারপতির কথাও বলেছিলাম যে আসলেই অন্তর্বর্তীকালীন সরকার এই চেষ্টা চালিয়েছিল। এই মুভটা হয়েছে, আমি বিষয়টি জেনেছি, সরকারের পক্ষ থেকে একজন উপদেষ্টা ওই বিচারপতির শরণাপন্ন হয়েছিলেন। তারা ঘণ্টা ব্যাপী মিটিং করেন, তবে ওই বিচারপতি রাজি হননি। উনি সাব জানিয়ে দিয়েছিলেন উনি রাষ্ট্রপতি, উনি সবার ঊর্ধ্বে, সাংবিধানিকভাবে সব কিছুর উপরে, সব জায়গায় আমি অসাংবিধানিকভাবে বসতে পারি না। ওই বিচারপতির দৃঢ়তার কারণে শেষ পর্যন্ত সরকারের ওই উদ্যোগও ব্যর্থ হয়। এখানেই প্রশ্নটি আসে যে এই অসাংবিধানিক চেষ্টাটা চালিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন অর্থাৎ রাষ্ট্রপতি স্পষ্টত বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকেই চেষ্টা চালানো হয়েছে, এই অসাংবিধানিক চেষ্টা, এবং রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে এবং সেক্ষেত্রে যদি আইনি লড়াইয়ে যায় উপদেষ্টারা ধরা খাবেন বলেই মনে হচ্ছে। এরপর তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে আরও বেশ কিছু কথা বলেছেন এবং বিশেষ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তার সঙ্গে সমন্বয়হীনতা এবং হচ্ছে বেশ কিছু যে
অধ্যাদেশ জারি করা হলো, সেগুলো নিয়ে যে রাষ্ট্রপতির সঙ্গে কোনো আলাপ না করা, সেসব নিয়ে কথা বলেছেন। এবং এই অসাংবিধানিক কাজগুলোর জন্য আসলে কি হতে পারে সেটা আইন বিষয়ে যারা ভালো বোঝেন তারা বলতে পারেন। তবে রাষ্ট্রপতি কিন্তু তার কথাগুলো বলে গেছেন যে এই সরকার আসলে কিভাবে অসাংবিধানিক বেশ কিছু কাজ করেছে। তাকে প্রশ্ন করা হয়েছিল রাষ্ট্রীয় সিদ্ধান্তের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা আপনার সঙ্গে কোনো সমন্বয় করেছিলেন কিনা, আপনার কাছে তিনি কতবার এসেছিলেন, তার আমলে 133টি অধ্যাদেশ জারি হয়েছিল, সেগুলোর বিষয়ে আপনি অবগত ছিলেন বা আপনাকে জানানো হয়েছে কিনা। দেখেন, অধ্যাদেশ জারি হওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতি জানার কথা, সেই জায়গা থেকে রাষ্ট্রপতি বলছেন যে যতগুলো অধ্যাদেশ জারি করা হয়েছে সেগুলো হয়তো তৎকালীন সময়ের প্রয়োজনীয়তার জন্যই হয়েছে, তারপরও আমার দৃষ্টিতে মনে হয়েছে অনেক অধ্যাদেশ করার কোনো কারণ ছিল না। অর্থাৎ এমন কিছু অধ্যাদেশ করা হয়েছে যেগুলোর কোনো কারণ ছিল না, সেটা খোদ রাষ্ট্রপতিই বলছেন। প্রধান উপদেষ্টা সংবিধানের কোনো বিধান মেনে চলেননি, এখানেই গুরুতর এলিগেশন এনেছেন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার বিরুদ্ধে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। তিনি বলছেন প্রধান উপদেষ্টার সংবিধানের কোনো বিধান মেনে চলেননি। সংবিধানে বলা আছে উনি যখনই বিদেশ সফরে যাবেন সেখান থেকে ফিরে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং আমাকে ওই আউটপুটটা জানাবেন। কি আলোচনা হলো, কি হলো, কোনো চুক্তি হলো কিনা, কি ধরনের কথাবার্তা হলো, এটা আমাকে লিখিতভাবে জানানোর কথা। তো উনি তো বোধহয় 14 থেকে 15 বার বিদেশ সফরে গেছেন, একবারও আমাকে জানান নাই, একবারও আমার কাছে আসেননি। এখানে বিশেষ করে যখন কালের কণ্ঠের সাংবাদিকের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির কথার প্রশ্ন করলেন, তখন তিনি বললেন এই বিষয়ে তার জানা নেই। অর্থাৎ এই যে চুক্তিটি হলো বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এত বড় চুক্তি, সেটা সম্পর্কে রাষ্ট্রপতিকেও জানানো হয়নি। তার মানে বন্দর নিয়ে যে আলাপ, সেটা নিয়েও হচ্ছে রাষ্ট্রপতিকে জানানো হয়নি। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস যতবার বিদেশে গেছেন, যাওয়ার আগে কিন্তু কিংবা পরে এসে রাষ্ট্রপতিকে কিছুই জানাননি। বিশেষ করে রাষ্ট্রপতি স্পষ্টত বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সংবিধান মেনে চলেননি। এখানেই বড়সড় এলিগেশন আসছে। এগুলো নিয়ে ভবিষ্যতে আসলে খুব বড় ধরনের ঝামেলা তৈরি হতে পারে এবং হয়তোবা উপদেষ্টারা বিচারের মুখোমুখি হইতে পারেন শুধুমাত্র রাষ্ট্রপতির এই সাক্ষাৎকারের কারণে। এরপর কালের কণ্ঠের সাংবাদিক প্রশ্ন করেন, তার মানে গত 1.5 বছর প্রধান উপদেষ্টার সঙ্গে আপনার সম্পর্ক স্বাভাবিক সম্পর্ক ছিল না, সমন্বয় ছিল না। রাষ্ট্রপতি বলছেন উনি যে প্রধান উপদেষ্টা হলেন সেই প্রক্রিয়ার উৎসই ছিলাম আমি। আমরা জানি 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে এই নতুন সরকার গঠনের বিষয়ে পরামর্শ চান। তখন সুপ্রিম কোর্ট একটা রেফারেন্স দেন। রাষ্ট্রপতির আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রেফারেন্সেই এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেখান থেকেই জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন বলছেন যে আমি এই সরকারের উৎস ছিলাম। তিনি বলছেন আমার উদ্যোগেই এই সরকার গঠনের প্রক্রিয়াটি শুরু হয়, কিন্তু প্রধান উপদেষ্টা পরবর্তী সময়ে আমার সঙ্গে সেভাবে সমন্বয় করেননি। এটি আসলে বোঝানোর কোনো উপায় নেই, কেননা তিনি একটিবারের জন্য আমার কাছে আসেননি, আমাকে সম্পূর্ণভাবে আড়ালে রাখার চেষ্টা করে গেছেন। আমার 2 বার বিদেশ সফর আটকে দিয়েছেন। একবার তাকে কসোভো থেকে দাওয়াত দেওয়া হয়েছিল, আরেকবার কাতার থেকে দাওয়াত দেওয়া হয়েছিল এবং 2 বারই তার বিদেশ সফর আটকে দেওয়া হয়েছিল। কাতার থেকে যখন তাকে দাওয়াত দেওয়া হয় তখন কাতারে যেন তিনি না যান সেই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা চিঠি লিখে তার কাছে পাঠানো হয়, যেখানে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলছেন তখন আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে একটি চিঠি দেওয়া হয়। চিঠিটি বানিয়ে দেওয়া হলো, তারাই ড্রাফট করে আমার কাছে পাঠায় আর ওই দাওয়াতপত্রটা পাঠায়। চিঠিটার মধ্যে ছিল যে আমি রাষ্ট্রীয় কাজে ভীষণ ব্যস্ত, সুতরাং এই সেমিনারে অংশগ্রহণ করা আমার পক্ষে সম্ভব না, আমি দুঃখিত, ওই চিঠিতে যেন আমি সই করে দিই। অর্থাৎ রাষ্ট্রপতিকে যে দাওয়াত দেওয়া হয়েছে কাতার থেকে, সেই চিঠিটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই দাওয়াতপত্র এবং সঙ্গে একটা চিঠি লিখে সেটা রাষ্ট্রপতির কাছে পাঠায়। সেখানে লিখে দেওয়া হয় যে হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত আছেন, অথচ রাষ্ট্রপতি বলছেন তিনি ব্যস্ত ছিলেন না, কিন্তু তাকে বিদেশ সফরটি আটকে দেওয়ার জন্যই এই ঘটনাটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা হয়েছিল। রাষ্ট্রপতি বলছেন যাই হোক, পরে আমি ওই চিঠিটি একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে পাল্টা একটি চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাই। তাতে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন শিষ্টাচার বহির্ভূত ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধ না করা হয় সেই বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দেই। ওই চিঠির জবাবে তারা নিরুত্তর ছিল। তবে এরপর আর কোনো দেশ থেকে আমন্ত্রণ এসেছিল কিনা সেই বিষয়ে জানার সুযোগ হয়নি। এরপর সাংবাদিক তাকে প্রশ্ন করলেন আর কোনো ঘটনার কথা বলবেন কিনা। সেই জায়গা থেকে তিনি বলছিলেন ডিআরইউ যখন নির্বাচন হয় তখন এই নির্বাচিত নেতারা তার সঙ্গে দেখা করতে যান এবং এর ছবি পত্রিকায় ছাপানো হয়। এরপর রাষ্ট্রপতির প্রেস উইংয়ের 3 জন কর্মকর্তাকে
প্রত্যাহার করে নেয় সরকার এবং সরকার এটা নিয়ে ব্যাপক সমালোচনা করে এবং শেষ মুহূর্তে এমন ঘটনা দেখা যায় যে হচ্ছে রাষ্ট্রপতির প্রেসিং একেবারেই নাই, তিনি কোথাও কোনো বাংলাদেশ জিতলেও হচ্ছে তিনি অভিনন্দন জানাইতে পারেন না, তারপরে হচ্ছে তিনি কোনো বিষয়ে কোনো প্রেস রিলিজ দিতে চাইলে সেটা দিতে পারেন না, অর্থাৎ তাকে এক ধরনের একেবারে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল এবং তাকে বঙ্গভবনে বন্দি করে রাখা হয়েছে, এরকমটাই তার এই সাক্ষাৎকারে প্রকাশ পেয়েছে এবং তিনি সেটাই বলার চেষ্টা করেছেন। তবে এমন কিছু তথ্য তিনি দিয়েছেন যে তথ্যগুলো আসলে খুবই চমকপ্রদ, যে তথ্যগুলো অনেকেরই জানা, কিন্তু ভেতরে কি ঘটেছে সেটা আমরা আসলে তার এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে জানতে পেরেছি এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যে তার দূরত্ব কতটা ছিল সেটা তিনি এই সাক্ষাৎকারের মধ্যে স্পষ্ট করেছেন। এবং এই ঘটনাগুলোর মধ্য দিয়ে এই সাক্ষাৎকারটি এই সময়ে আসা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা সময়ে এই সাক্ষাৎকারটি এসেছে, যার ফলে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার যে ঘটনাগুলো আসলে তারা কিভাবে অসাংবিধানিকভাবে রাষ্ট্র পরিচালনা করেছে সেই বিষয়গুলো নতুন করে উঠে আসছে এবং রাষ্ট্রপতিকে কিভাবে উপেক্ষা করে তারা চলেছে এবং রাষ্ট্রপতিকে কিভাবে উপেক্ষা করে তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছে সেসব কিন্তু এই সাক্ষাৎকারে একেবারে স্পষ্ট হয়েছে এবং এই ঘটনাগুলোই হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকারকে আরও প্রশ্নের মুখে ফেলবে এবং সেই জায়গা থেকে হয়তো ধীরে ধীরে তাদের বিচারের দাবিও উঠতে পারে এবং সেখানে আইনিভাবে প্রক্রিয়া শুরু হইলে তাদের কার কী হয় সেটা কিন্তু আমরা এখনই বলতে পারছি না, তবে সেই স্পেসটা থাকছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।